আলাইকুম। চাঁদপুর সরকারি মহিলা কলেজ কর্তৃক অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে আমাদের বিষয় হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা জানি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠদান করা হয়। আমরা তোমাদের যে সিলেবাস দিচ্ছি সেই সিলেবাস অনুযায়ী আমি আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম উপর পাঠদান করব এবং আজকে আমাদের শিক্ষণ ফল হবে ডাটাবেস সম্পর্কে ধারণা। তাহলে প্রথমে আসি আমি এখানে আমাদের অধ্যায়ে যে বিষয়গুলো আছে, প্রথমে ডেটা, তারপর হলো বেস। এখানে আমরা দেখি শব্দটি আমাদের ভেঙে নেই, ডেটা এবং বেস দুটি অংশ। এখন আমরা আসি ডেটা কি। ডেটা কি আমরা জানি, ডেটা হলো যে তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম একক সমূহ হলো ডেটা। এছাড়াও প্রক্রিয়াকরণের জন্য যে সমস্ত কাঁচামাল ব্যবহার করা হয় তাদেরকে আমরা ডেটা বলি। এই ডেটা থেকে আমরা পাই ইনফরমেশন। এখন আমরা উদাহরণ দিই। যদি মনে করো তোমরা 5 জন শিক্ষার্থী আছো, প্রত্যেকের বয়স কারো 18, কারো 19, কারো 17, কারো 16 বা কারো 17 বছর 5 মাস। এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলবো ডেটা। আর প্রত্যেকের গড় বয়স যখন আমি বলবো 17 বছর, এটা আমরা বলবো ইনফরমেশন বা তথ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে উল্লেখ করি তথ্য ও উপাত্ত মধ্যে পার্থক্য কি, আমরা সমাজে বুঝতে পারবো যে তথ্য উপাত্ত। উপাত্ত হলো ইংরেজি শব্দ ডেটা আর তথ্য ইংরেজি শব্দ ইনফরমেশন। আমরা উপাত্তর মাধ্যম থেকে আমরা তথ্য পেয়ে থাকি এবং তথ্য হলো প্রক্রিয়াকরণের ফলে যে রূপ পাওয়া যায় তাই হলো তথ্য। এবার আসি আমরা এখানে বলছে ডেটা বেস। বেস মানে সমাবেশ। পরস্পর সম্পর্কিত অনেকগুলো ডেটা যখন সন্নিবেশিত করা হয় তাকে বলা হয় ডেটা বেস। এখন আমরা ম্যানেজমেন্ট, আমরা যে সমস্ত তথ্যগুলো ব্যবহার করি এগুলোকে আমাকে প্রক্রিয়াকরণ করতে হয় এবং এই যে প্রক্রিয়াকরণ, তথ্য সংযোজন, বিয়োজন, পরিমার্জন এই কাজগুলো করার জন্য আমরা ম্যানেজমেন্ট শব্দটা ব্যবহার করি। তারপর হলো সিস্টেম। এখানে সিস্টেম একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে যে কোনো তথ্য সমাবেশকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি তাকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার আসি আমরা ডেটার প্রকারভেদ। ডেটা সাধারণত 3 প্রকার। প্রথম হলো নিউমেরিক, তারপর হলো নন নিউমেরিক, তারপর হলো বুলিয়ান। এখন আসি যে সমস্ত ডেটা কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় নিউমেরিক। নিউমেরিক ডেটা আবার 2 প্রকার। একটা হলো ইন্টিজার, আর একটা হলো ফ্লোটিং পয়েন্ট। এখন যদি আমরা কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করি, যেমন কোনো শিক্ষার্থী কোনো একটি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো 85, তাহলে আমরা তাকে বলবো ইন্টিজার। আর ফ্লোটিং পয়েন্ট, কেউ যদি কোনো জিপিএ পেল 4.25 অথবা 0.05, এই দুইটা সংখ্যাকে আমরা বলবো ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট হলো তাহলে যে ভগ্নাংশ সহ পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশকে আমরা বলি ফ্লোটিং পয়েন্ট। এবার আসি আমরা নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটা প্রধানত 3 প্রকার। ক্যারেক্টার অথবা টেক্সট, তারপরে হলো স্ট্রিং, আর হলো অবজেক্ট। এখন দেখি কারেক্ট
ক্যারেক্টার হলো আমরা সাধারণত যে সকল শব্দগুলো ব্যবহার করি, যেমন কারো নাম, মনে করো কারো নাম হলো শাফি, তাহলে আমরা বলতে পারি এই যখন আমরা কোনো অক্ষর দিয়ে কোনো শব্দ লিখবো এটাকে আমরা বলবো ক্যারেক্টার বা টেক্সট, এবং এই টেক্সট বা ক্যারেক্টারকে যখন ইনভার্টেড কমার ভিতরে রাখা হবে তখন তাকে বলা হবে স্ট্রিং। আর অবজেক্ট একটা টাইপ হলো আমরা যে কোনো ছবি, আমরা শিক্ষা সফরে যাই বা কোনো অনুষ্ঠান করি, আমাদের যে ছবিগুলো রাখি এই সমস্ত ডাটাকে বলা হয় অবজেক্ট টাইপ ডাটা। তারপরে আমাদের বুলিয়ান ডাটা টাইপ, আমরা বুলিয়ান আমরা এই তোমাদের তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম। এখানে দুইটা অপশন, একটা হলো ইয়েস আর হলো নো, অথবা ট্রু অথবা ফলস। তো বুলিয়ান ডাটা টাইপ দুই প্রকার, একটা হলো ইয়েস একটা হলো নো। এখন যদি আপনি বলেন যে তোমাদের বাসায় বিদ্যুৎ আছে তাহলে বুঝতে হবে এটা ইয়েস, আর যদি বলে বিদ্যুৎ নাই তাহলে নো। এইগুলো এছাড়াও আর্টস ডাটা আমরা ব্যবহার করি, আমরা দেখতে পারবো যে আমরা ডাটাটা ব্যবহার করি ডেট এন্ড টাইম। আমরা এখানে দুটো ফরম্যাট ব্যবহার করি, ডি ডি এম এম ওয়াই ওয়াই। একটা ফরম্যাট হলো এম এম ডি ডি ওয়াই ওয়াই। এটা হলো আমরা যখন তারিখ লিখবো, যে আজকে হলো আমাদের এপ্রিল মাসের 11 তারিখ, যদি আমরা এই ফরম্যাটে লিখি প্রথম ফরম্যাটে তাহলে 11/04/2020। যদি আমরা মাসের ফরম্যাটে 04112020, এছাড়া আমরা আরো একটা ব্যবহার করি কারেন্সি। আমরা যখন কোনো দেশের মুদ্রা ব্যবহার করি তখন আমরা এক ধরনের শব্দ, যেমন বাংলাদেশকে আমরা ব্যবহার করি টিকে, আর যখন ইউএস ডলার ব্যবহার করি আমরা এই শব্দটা ব্যবহার করি, এই সাইনটি ব্যবহার করি, এদেরকে বলা হয় কারেন্সি। এছাড়াও আমাদের আরো একটা টাইপ আছে ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট হলো আমরা যখন বিভিন্ন ধরনের গ্রাফ, টেক্সট, ইমেজ, কোন এমএস ওয়ার্ড, এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট উপস্থাপন করব তখন তাকে বলে আমরা ওএলই অবজেক্ট টাইপ ডাটা। তাহলে আমরা ডাটা টাইপ কত পেলাম? 3 প্রকার, নিউমেরিক, নন নিউমেরিক, বুলিয়ান। নিউমেরিক হলো 2 প্রকার, ইন্টিজার আর কি হলো ফ্লোটিং পয়েন্ট। তারপরে নন নিউমেরিক হলো 3 প্রকার, ক্যারেক্টার অথবা টেক্সট, তারপর হলো স্ট্রিং, তারপর হলো অবজেক্ট। এবং বুলিয়ান হলো 2 প্রকার, ইয়েস এন্ড নো অথবা ট্রু ও ফলস। এবার আসি আমরা যে একটা ডেটা টেবিলের বিভিন্ন অংশগুলো কি কি।
আমরা হোয়াইট বোর্ডে একটি টেবিল অঙ্কন করেছি। এখন দেখি এই টেবিলের বিভিন্ন অংশ। প্রথম যে অংশটা হলো এই যে প্রথম, এটার নাম হলো ফিল্ড। ফিল্ড এটা আরো বিকল্প নামগুলো আছে। কলাম অথবা অ্যাট্রিবিউট। তাহলে প্রতিটা ডেটা টেবিলে যে কিওয়ার্ডগুলো, যে ফিল্ডগুলো থাকে তাদেরকে আমরা বলি ফিল্ড, কলাম অথবা অ্যাট্রিবিউট। আর এখানে একটা বিষয় আছে রেকর্ড। আর রেকর্ড, রো অথবা টাপল অথবা এন্টিটি, এই চারটি বিকল্প নাম। রেকর্ড, রো, টাপল, এন্টিটি। অর্থাৎ একটি ডেটা টেবিলের মধ্যে ফিল্ডগুলোর মধ্যে যে পরস্পর সম্পর্কিত তথ্যগুলো থাকে তাকে বলা হয় রেকর্ড। আমরা এখানে তিনটি রেকর্ড এন্ট্রি দিয়েছি, রোল নম্বর 1, 2, 3। তারপর হলো ভ্যালু বা ডেটা। এই প্রতিটা ফিল্ড এবং রেকর্ডের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো হলো ফিল্ড, সবগুলো হলো ডেটা বা ভ্যালু। যেমন বয়স 18, অ্যাড্রেস, এইটা আমরা বলবো ভ্যালু অথবা ডেটা। তাহলে আমরা দেখলাম, এবং এই যে কাঠামোটাকে বলা হয় ডেটা টেবিল বা এন্টিটি সেট। তাহলে আমরা টেবিলের কয়টি অংশ পেলাম? 4টি অংশ। প্রথমটা হলো, নামটা হলো যে ডেটা টেবিল বা এন্টিটি সেট। আর উপরের যে বিষয়টা পেলাম আমরা এখানে হলো কলাম অথবা ফিল্ড অথবা অ্যাট্রিবিউট, যাকে ভিত্তি করে কোন রেকর্ড প্রদান করা হয় তখন তাকে আমরা বলি ফিল্ড। তাহলে আমরা এখানে রোল একটি ফিল্ড, নেম একটি ফিল্ড, অ্যাড্রেস একটি ফিল্ড, এজ একটি ফিল্ড। তারপরে আমরা পেলাম রেকর্ড, যেমন এখানে রেকর্ড হলো ডেটার প্রতিটি ফিল্ডে যে তথ্যগুলো সন্নিবেশন করা হয় এবং যারা পরস্পর সম্পর্কিত তাদেরকে বলা হয় রেকর্ড। এখন এখানে আমরা দেখলাম যে এখানে প্রথম ডেটা টেবিলের মধ্যে প্রথম রেকর্ডে 4টি ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুকে আমরা ডেটা বা ভ্যালু বলবো আমরা। এই হলো আমাদের যে ডেটা উপাদান সমূহ। এখন তোমরা দেখবা বইয়ের পিছনে যে প্রশ্ন আছে, দেখবা প্রায় পরীক্ষায় বোর্ডের প্রশ্ন বা বিভিন্ন প্রশ্নের মধ্যে এই যে একটা সারণী দেওয়া থাকে এবং এখানে বলা থাকে কোনটা কোন ডেটায় বিশ্লেষণ করো। আমি এখানে সহজে বলতে পারি যে রোল এখানে ডেটা হলো 1, 2, 3। তাহলে এটা হলো নিউমেরিক হলো পূর্ণ সংখ্যা, তো ইন্টিজার বলতে পারি। নেমের ক্ষেত্রে প্রথম যে x, এখানে আমি ইনভার্টেড কমা বৃত্ত দিয়েছি, তো এটা হবে ইন্টিজার। তারপরে y এবং z, এটা হলো ক্যারেক্টার বা টেক্সট। তারপরে অ্যাড্রেসটা হলো যে চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, এগুলো হলো সব টেক্সট বা ক্যারেক্টার। এবং এগুলো আমাদের পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তাহলে এই হলো আমাদের আজকের এই ডেটা টেবিলের বিভিন্ন উপাদানগুলো বিশ্লেষণ করেছি আমরা। এখন আসি আমরা যে ডেটা টেবিল আমরা কেন ব্যবহার করব, ডেটাবেস কেন ব্যবহার করি। ডেটাবেস ব্যবহার করব সাধারণত যে কোন একটি বিষয় সম্পর্কে কোন তথ্যকে দ্রুত উপস্থাপন করার ক্ষেত্রে আমরা ডেটা ব্যবহার করি। এছাড়াও
দক্ষতার সাথে যে কোনো ডাটা পরিচালনা করা, যেমন আমরা যদি ইএস ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম যদি দেখি, তোমরা দেখেছো প্রতি বছর ভর্তি হওয়ার পরে একাদশ শ্রেণীতে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে এই তথ্যগুলো যদি আমরা হালনাগাদ করি যদি এবং একটা ডেটাবেস তৈরি হয় এবং এটা দক্ষতার সাথে পরিচালনা করার জন্য এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা খুবই প্রয়োজনীয়। এছাড়াও যে কোনো একটা আপডেট, সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্ধন, পরিমার্জন এই কাজগুলো করার জন্য আমরা ডেটাবেস ব্যবহার করি। মনে করেন কোন একজন শিক্ষার্থী তার বাবা গতিজনিত কারণে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে ঢাকা চলে গিয়েছে, তাহলে কি হবে? আমাদের যে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম আছে এখানে তার তথ্যটা কি করতে হবে? আমাকে মুছে দিতে হবে। আবার যদি কোনো একজন শিক্ষার্থী কোনো একটা প্রতিষ্ঠান থেকে চাঁদপুর কলেজে ভর্তি হয়ে আসে, তাহলে তার তথ্যটা আমাকে কি করতে হবে? সংযোজন করতে হবে। তাহলে এই সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন এই কাজগুলো আমরা অতি সহজে ডেটাবেস থেকে করতে পারি। এছাড়াও যে মনে করো তোমাদের একাদশ অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল পেয়েছ, কোনো এক শিক্ষার্থী পেয়েছ 4.25, কিন্তু দেখা গেল যে তার সে ফলাফল সংশোধন করে তার ফলাফল হয়েছে 4.50। তাহলে এই যে পরিবর্তন এই কাজগুলো আমরা অতি সহজে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে করতে পারি। তাহলে আমাদের যে বিষয়টা হলো যে আমরা আমাদের প্রথমে বলেছি আমাদের শিক্ষণ হবে ডাটাবেস সম্পর্কে ধারণা। তা আমরা প্রথমে বলেছি ডেটাবেস কি, তারপরে বলেছি ডেটা কি, তারপরে বলেছি ডেটাবেস কি, তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট কি, তারপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, তারপর আমরা বলেছি ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, তারপর আমরা বলেছি এখানে একটা ডেটা টাইপ, তারপর বলেছি ডেটা একটা ডেটা টেবিলের উপাদানগুলো বলেছি। উপাদানগুলোকে আমরা 4টি উপাদানের কথা বলেছি। প্রথমে বলেছি যে ডেটা টেবিল অথবা এন্টিটি সেট, তারপর বলেছি ফিল্ড, কলাম অথবা অ্যাট্রিবিউট, তারপর বলেছি আমরা রেকর্ড, রো, টাপল অথবা এন্টিটি, তারপরে বলেছি ভ্যালু এবং অথবা ডেটা। তারপরে আমরা বলেছি যে এই ডেটা কেন ব্যবহার করব। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত আমরা যত আলোচনা করেছি এগুলো থেকে আমরা তোমরা একটু মিলিয়ে নাও যে আমাদের যে শিক্ষার ফল অনুসারে আমরা এই বিষয়গুলো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নাও যে দেখা যাবে ঠিক আছে কিনা। তারপরে আমরা আসি এখানে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলী আমরা আসবো। এটা হলো DBMS ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা এই DBMS এর মধ্যে আমরা যে কাজগুলো করে থাকি সাধারণত যে আমরা আগে বলেছি ডাটাবেস মানে হলো ডাটা সমাবেশ বা সমাহার। সাধারণত আমরা কোথায় কোথায় ডাটাবেস ব্যবহার করে থাকি? সাধারণত আমরা যদি দেখি শিক্ষাক্ষেত্রে হলো আমাদের
যে বিষয়টা হলো যে ভর্তি তথ্য আমরা, তারপরে বড় বড় ব্যাংক বিভাগগুলো, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল, তারপরে যে এখন যে দুর্যোগ চলতেছে করোনা ভাইরাস, এখন যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, এখানেও কি হচ্ছে সরকার বিভিন্ন পর্যায়ে তালিকা করতেছে। এই তালিকাটা আসলে মূলত একটি ডেটাবেস। তাহলে আমাদের আসলে জীবনের সর্বক্ষেত্রে আমাদের এই ডেটাবেস ব্যবহার করতে হয় এবং ডেটা ম্যানেজমেন্ট করতে হয়। তারপরে আমাদের এখানে আসি, এই ডেটাবেসের ক্ষেত্রে রিলেশনশিপ, অর্থাৎ যখন দুই বা ততোধিক টেবিলের মধ্যে যখন কোনো সম্পর্ক স্থাপন করে তখন আমরা তাকে বলি ডেটাবেস রিলেশনশিপ। এই ক্ষেত্রে প্রথম বিষয় হলো দুটি টেবিল লাগবে, এই যে আমরা দুই টেবিল, এক হলো টেবিল 1, টেবিল 2। এখন এখানে দুইটি টেবিলের মধ্যে ফিল্ড দেখো, রোল টেবিল, টেবিল 1 এর মধ্যে আছে রোল, ফিল্ড, নেম, তারপর হলো অ্যাড্রেস। আর টেবিল 2 এর মধ্যে যে ফিল্ডগুলো আছে রোল, জিপিএ, এজ। এখন আমাদের যদি দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে প্রথম কি করতে হবে, দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকবে, যেমন রোল হলো কমন ফিল্ড, রোল হলো কমন ফিল্ড। এখন এই রিলেশনটার তিনটি শর্ত। প্রথম হলো যে দুটি টেবিল থাকতে হবে, দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকবে এবং কমন ফিল্ডের ডাটা টাইপ একই রকম হতে হবে। যেমন এখানে আমরা রোল নাম্বার দিয়েছি, রেকর্ড আমরা ভ্যালু লিখেছি 01, এখানে 01। যদি আমরা এখানে 001 দিই তাহলে কিন্তু ডাটা টাইপটা একরকম হবে না, তাহলে রিলেশন হবে না। আমাকে কি করতে হবে, দুটি টেবিলের মধ্যে এই রোলের রোল নাম্বার একের ক্ষেত্রে 01 থাকতে হবে, তাহলে সম্পর্ক স্থাপিত হবে এবং একই সাথে দুটি টেবিলকে ওপেন রাখতে হবে। এইরকম রিলেশনের ক্ষেত্রে আমরা রিলেশন পাই আমরা মূলত তিন প্রকার, 1 to 1, 1 to many, অথবা many to 1, তারপর হলো many to many। এখন আসি যে মনে করো তোমরা দুজন শিক্ষার্থী কোন একটি বিষয়ে যখন তোমাদের মধ্যে আলোচনা করবে তখন যে সম্পর্ক স্থাপিত হয় এটা হবে 1 to 1। আর যদি মনে করো তোমাদের একজন শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60টি বিষয়ে পাঠদান গ্রহণ করতে হয়, এই যে একজন শিক্ষার্থী তাকে নিতে হয় 60টি বিষয়, এই সম্পর্কটা হলো 1 to many। আর many to many হলো যে মনে করো মহিলা কলেজে একাদশ শ্রেণীতে 2019 শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে
160 জন। প্রত্যেক শিক্ষার্থীকে 60টি বিষয়ে পাঠ গ্রহণ করতে হবে। তাহলে এখানে যে সম্পর্ক, এটা হলো মেনি টু মেনি। তাহলে আমরা এখন দেখলাম যে ডাটাবেস রিলেশনশিপ কি এবং রিলেশনশিপ কত প্রকার। রিলেশনশিপ প্রধানত বলেছি আমরা 3 প্রকার। 1 to 1, যখন একের সাথে একজনের সম্পর্ক হবে এটা 1 to 1। তারপরে 1 to many, যখন একের সাথে অনেকের অথবা অনেকের সাথে একজনের সম্পর্ক হবে এটা হবে 1 to many অথবা many to 1। তারপর হলো আমরা many to many, তাহলে এটা অনেকের সাথে অনেকের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে বিষয়টা আলোচনা করলাম তোমরা বাসায় বসে পাঠদান করবে এবং তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তোমরা লিখে রাখবে। যখন কলেজ খোলা হবে তখন আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা যে মূলত যে শিক্ষণফল অনুসারে প্রথমে আলোচনা করেছি ডেটা বেস কি, তারপরে আমরা ডেটাবেস পেয়েছি, দুটো বিষয় পেয়েছি, একটা ডেটা আর একটা ইনফরমেশন। তারপরে আমরা এখানে আরেকটা বিষয়ে আলোচনা করেছি ডেটা টাইপ। ডেটা টাইপের ক্ষেত্রে বলেছি আমরা মূলত 3 প্রকার: নিউমেরিক, নন নিউমেরিক, বুলিয়ান। তারপরে আমরা আলোচনা করেছি ডেটাবেজের ব্যবহার। তারপরে আমরা আলোচনা করেছি ডেটাবেজের উপাদান। উপাদানের ক্ষেত্রে আমরা 4টি বিষয় বলেছি। প্রথমটা বলেছি ডেটা টেবিল বা এন্টিটি সেট, তারপরে একটা বলেছি আমরা ফিল্ড বা কলাম, তারপরে বলেছি রেকর্ড বা রো, তারপরে বলেছি ভ্যালু। তারপরে আমরা বলেছি যে আমাদের যে বিষয়টা হলো যে আমরা ডেটাবেজের সম্পর্কে শর্তাবলী বলেছি, তারপরে সম্পর্কে প্রকার বলেছি। তাহলে আমাদের যে বিষয়গুলো এই অধ্যায়ে এর পরবর্তী বিষয়গুলো আমাদের সারা পরবর্তী আলোচনা করবে, তোমরা একটু পড়ে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং সবাই তোমরা ভালো থাকো, বাসায় অবস্থান করো, নিরাপদে থাকো, নিজেকে নিরাপদে রাখো, পরিবারকে নিরাপদে রাখো এবং পাঠে মন দাও। সবাইকে ধন্যবাদ।